ভারতমুখী ঘোর কাটিয়ে এবার চীনের সঙ্গে বিশ্বস্ত বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার পথে এগোচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরকে কেন্দ্র করে ভারতীয় গণমাধ্যম ও দিল্লির নীতি নির্ধারকদের মধ্যে যেন এক ধরনের হাহাকার শুরু হয়েছে। বাংলাদেশের নতুন সরকারের প্রথম প্রধান বিদেশ সফর কেন ভারতে না হয়ে চীনে হলো, এই নিয়ে ভারতীয় মিডিয়াগুলোতে চলছে নানামুখী কান্নাকাটি আর হইচই। 你的父母都是中国人民的老朋友、好朋友，在不同时期为中孟关系发展做出重要贡献。 চীন সফরের শেষ দিনে প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেইজিং এর গ্রেট হলে অনুষ্ঠিত এই বৈঠকে ব্যবসা, বিনিয়োগ ও অবকাঠামো উন্নয়নে যৌথভাবে কাজ করার অঙ্গীকার করেন দুই নেতা। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ঐতিহাসিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে শি জিনপিং বলেন, চীন বাংলাদেশের উন্নয়নে ভালো বন্ধু। চীনের দালিয়ানে বসে যখন এক সম্ভাবনাময় কূটনীতির অপেক্ষা করছেন তারেক রহমান, তখন দিল্লিতে শুরু হয়েছে অস্বস্তি, উদ্বেগ আর কিঞ্চিত হতাশা। যেমন আমাদের এনসিপি, তাদেরকে কেন এত ভয় পায়? কারণ তারা ওই রিজিমটা তো ভাঙ্গা চুরমার কইরা দিছে। সেটার প্রমাণ তো আপনারা পাচ্ছেন। ভারতের সাথে আমাদের যে সম্পর্কটা ছিল, ওই সম্পর্কটা বর্তমানে নাই, তাই না ভাই? নিশ্চয়ই নাই। দেখেন, ভারতের সংসদে দাঁড়ায় ওই যে রোহিঙ্গা শুভেন্দু, আসলে কিন্তু ওই রোহিঙ্গা বরিশাল বাড়ি ছিল, এখান থেকে খেদাইছে, ওদিকে গেছে, রোহিঙ্গা হিসেবে পশ্চিমবঙ্গে আছে। ওই শুভেন্দু সংসদে দাঁড়ায় বলতেছে 10,000 আমি ঢুকিয়ে দিয়েছি। কোথায় ঢুকিয়ে দিয়েছেন? 10,000 পুশিং করছে। পুশিং বলেন আর পুশব্যাক বলেন, ও 10,000 বাংলাদেশের ভিতরে পাঠাইয়া দিছে। সংসদে দাঁড়ায় এই কথা বলতেছে। সুবিধাটা কি জানেন কথা বলার? তার কাছে তো কেউ প্রমাণ চাইবে না, যা বলবে তাই তো, তাই না? মাইনা নিতে হবে, কেউ প্রমাণ চাওয়ার নাই। বলে আমি প্রতিদিন 500, 300, 400 করে ঢুকিয়ে দিচ্ছি, তাদেরকে আমাদের কোনো খাবার খেতে দিব না, জেলে ঢুকিয়ে রেখে ভারতের ভাত খেতে দিব না, ওদেরকে সোজা ওই বিএসএফ এর হাতে তুলে দিব, বিএসএফ ওদেরকে ভিতরে ঢুকিয়ে দিবে, বাংলাদেশে পুশিং করে দিবে। কি করবেন? তার কেমনে আটকাইবেন? যা মুখে আসে তাই বলে। গোলামি করাটা না সবাই ভাই পছন্দ করে না। কেউ কেউ গোলামি করতে ভালোবাসে, আবার কেউ কেউ গোলামি করতে ভালোবাসে না। কেউ পা চাটতে ভালোবাসে, আবার কেউ পা চাটতে ভালোবাসে না। দর্শক, কারো পা চাটতেই ভালো লাগে, হ্যাঁ, কারো পা চাটতেই ভালো লাগে, আবার কারো এ কথা শুনলেও খারাপ লাগে। আপনারা হয়তো বলবেন এ কথা কেন আমি বলছি? এ কথা এজন্যই বলছি, এই যে দেখেন, বাংলাদেশের বর্তমান যিনি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি চীন সফরে গিয়েছে। এই চীন সফরকে কেন্দ্র করে ভারতের এমপি মন্ত্রী এবং কি নরেন্দ্র মোদীর ঘুম হারাম হয়ে গিয়েছে। ঘুম হারাম হওয়াটাই স্বাভাবিক, কারণ এই বাংলাদেশেরই প্রধানমন্ত্রী একসময় তাদের পা চাটত, এতটাই চাটত যে তাদের পা ধুয়ে কোনোদিন বিছানায় ওঠা লাগতো না। বাংলাদেশের এক সময়কার প্রধানমন্ত্রী তাদের পা চেটে দিয়ে তাদের বিছানায় তুলে দিত, পা আর ময়লা পরিষ্কার করার জন্য ধোয়া লাগতো না। বুঝতেই পারছেন কার কথা বলছি? শেখ হাসিনা এতটাই পা চাটতো যে ভারত যেইভাবে বাংলাদেশকে পরিচালিত করতে বলেছে সেইভাবেই পরিচালনা করেছে এই বাংলাদেশ। ভারত যেইভাবে বাংলাদেশ থেকে আলেম ওলামা নিরুদ্দেশ করার কথা বলে দিয়েছিল, ঠিক শেখ হাসিনা একই কাজ করেছিল। বাংলাদেশ থেকে ইসলামী শিক্ষা, আলেম ওলামা নিরুদ্দেশ করে দেওয়ার জন্য যতগুলো পদক্ষেপ নেওয়া দরকার সবগুলো নিয়েছিল। জঙ্গি নাটক সাজিয়ে সাজিয়ে আলেমদেরকে ধরে ধরে তাদেরকে গুম করে খুন করে পৃথিবী থেকে বিদায় করেছিল। মানুষের ভিতরে আতঙ্ক, মানুষের ভিতরে ভয় ভীতি তৈরি করেছিল। এগুলোর সব কিছুই ছিল পাশের দেশের দাদা বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী। তারা যেইভাবে প্রেসক্রিপশনে লিখে দিয়েছে সেই অনুযায়ী শেখ হাসিনা বাংলাদেশ পরিচালনা করেছে। কিন্তু শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশে যখন নতুন সরকার গঠিত হলো, যেমন বর্তমানে বাংলাদেশের সরকার জনাব তারেক রহমান, ভারত মনে করেছিল এই তারেক রহমানকেও হাতের মুঠোয় নিয়ে আসবে এবং তারেক রহমানকে হাতের মুঠোয় নিয়ে এসে তারে দিয়েও পা চাটাবে, তারে দিয়েও গোলামি করাবে। কিন্তু যে আমি প্রথমেই বলেছি, সবাই পা চাটতে ভালোবাসে না, সবাই গোলামি করতে ভালোবাসে না। কেউ কেউ নিজের বীরত্ব দেখাতেই ভালোবাসে, কেউ কেউ চোখে চোখ রেখে কথা বলতেই ভালোবাসে। যেমনটা আমরা দেখেছি বিগত মাত্র 2 বছরের যিনি সরকার ছিল, 2 বছরের কমই হবে, ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস, সে কিন্তু দাদা বাবুদের চোখে চোখ রেখে কথা বলেছে। তারপর থেকেই তো মনে করেন যে ভারতের বাংলাদেশের প্রতি একটা নজর অন্যরকম হয়ে গিয়েছে। হ্যাঁ, তো যাই হোক, জনাব তারেক রহমানের সরকার আসলে ওই দাদা বাবুদের পা চাটতে ভালোবাসে না, বা পা চাটাটা তিনি পছন্দ করেন না। যার কারণে এমন একটা দেশে প্রথমে সফরে গিয়েছে, হ্যাঁ, এমন একটা দেশে প্রথমে সফরে গিয়েছে যে আমাদের দাদা বাবুদের একদম ধুতি খুলে মাটির সাথে মিশে গেছে, না পারছে কিছু বলতে,
না পারছে মানে সহ্য করতে। একটা কথা আছে না যে কইবারও পারি না সইবারও পারি না। ভারতের অবস্থা বর্তমানে এমন হয়েছে, কইবারও পারতেছে না ভাই, সইবারও পারতেছে না, একদম নাজেহাল অবস্থা হয়েছে। তো যাই হোক দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলেই বুঝতে পারবেন ভারত কতটা চেষ্টা করছে বাংলাদেশকে অশান্ত করার, কিন্তু কোনোভাবেই অশান্ত করতে পারছে না, বরং বাঁশ দিতে গিয়ে উল্টো বাঁশ নিজের পাছার ভিতরে ঢুকে যাচ্ছে। চলুন তাহলে মূল নিউজে চলে যায়। তার আগে বলবো, আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। যারা করেছেন ধন্যবাদ। চলুন তাইলে একটা লাইক দিয়ে আমরা বিস্তারিত আলোচনায় চলে যাই। কঠিন সত্য কথা দিয়ে আজকের কথা শুরু করতে চাই। আজান যখন হয় তখন আমরা কিন্তু চুপ হয়ে যাই, ইশারায় বলি চুপ, আজান হচ্ছে। এরপর আমরা কি করি? আজান শেষ হবার জন্য অপেক্ষা করি। আজানটা কিন্তু শুনি না, আজান চলাকালীন সময়টায় আজানটা কিন্তু আমরা শুনি না, আজান শেষ হবার জন্য অপেক্ষা করি। কেন এই কথাটা বললাম? আসলে এটাই বাস্তবতা। প্রতিদিন 5 বার করে আজান দেয়, তো ওইটা আমরা জন্মের পর থেকে শুনে আসতেছি। এখন আজান দিচ্ছে, ওইটুক ঠিক আছে। আজানটা কেন দিচ্ছে, আজানের মধ্যে কি বলতে চাচ্ছে, আজানের সুর, এইদিকে কিন্তু আমাদের নজর কম, আমাদের নজর শেষ হওয়ার দিকে, আজানটা কখন শেষ হবে। ঠিক তেমনি ভাই, এই যে বর্তমান সময়টা যেভাবে এগুচ্ছে, কি কি ঘটনাগুলো ঘটতেছে, এইসব ঘটনা আমরা যদি বিবেচনায় না নিয়ে শুধু ওই অপেক্ষায় করি যে কোন দিন সুদিন আসবে, ওই সুদিনের অপেক্ষা করলে সুদিন আসবে না। এই বর্তমান যে ঘটনাগুলো চলতেছে, এদিকে নজর দিতে হবে। এই নজর দিয়ে আমাদেরকে পথ চলতে হবে, যেটা আমরা করতে পারি নাই গত 55 বছর। হ্যাঁ, এই দাদারা আমাদেরকে কি চোখে দেখে, ভারত আমাদেরকে কি চোখে দেখে? দুইটা দৃষ্টিভঙ্গিতে দেখে, দুইটা। প্রথমটা কি জানেন? যেটা বললে আপনারা অনেকে মাইনা নিবেন না, সেটা কি জানেন? পাকিস্তান এই বাংলাদেশকে এখনো পাকিস্তানি মনে করে, ইস্ট পাকিস্তান আর ওই ওয়েস্ট পাকিস্তান, সেটা তো তাদের মাথার মধ্যে আছে। আর এই বাংলাদেশটা যে ইস্ট পাকিস্তানের সাথে ছিল, এরা মুসলমান মুসলমান ভাই ভাই, এইটা কিন্তু ওদের মাথা থেকে যায় নাই। আরেকটা কি, সেটা হলো বাজার। হ্যাঁ, গরম বাজার, কাস্টমার, 20 কোটি কাস্টমার। তাদের দৃষ্টিভঙ্গিতে এটা একটা দুবাই, হ্যাঁ মিনি দুবাই। ওরা যে রেভিনিউটা পায় ওদের দেশের জন্য সারা পৃথিবী থেকে, এর মধ্যে বাংলাদেশ হচ্ছে 2 নাম্বার। হ্যাঁ, ওদের কাছে আমরা 2 নাম্বার, কিন্তু এতটা রেভিনিউ ওরা আমাদের কাছ থেকে পায় ওদের দেশের জন্য, 2 নাম্বারে আছি। ব্যাপারটা বুঝছেন? তার মানে ওই যে একটা দৃষ্টিভঙ্গির কাস্টমার, আরেকটা দৃষ্টিভঙ্গি আমি কি বলছি যে আপনারা চমকাবেন, পাকিস্তান। হ্যাঁ, পাকিস্তান মনে করে, কারণ ওই যে ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান, ভাই ভাই, মুসলিম ভাই ভাই, ওই জিনিসটা ওদের মাথায় আছে। প্রমাণ দিচ্ছি আমি, খামাখা বক বক করতেছি না। এই বর্ডারে কারা পাহারা দেয়? ভারতের, ওদেরকে কি বলা হয়? ভারতের বাহিনীকে কি বলা হয়? বিএসএফ। পাকিস্তান বর্ডারে যে পাহারা দেয় তারা কারা? বিএসএফ। বিএসএফ মানে বর্ডার সিকিউরিটি গার্ড। এই বর্ডার সিকিউরিটি গার্ড বাংলাদেশের বর্ডারও আছে, পাকিস্তানের বর্ডারও আছে এই বিএসএফ। বাংলাদেশ আর পাকিস্তান, এইটুক মাথায় রাখেন। এবার আসেন, চীনের বর্ডারে কারা আছে? ভারতের সীমান্ত রক্ষী বাহিনী যে চীনের বর্ডারে আছে, তারা কারা? তাদেরকে বলা হয় আইটিবিপি, অর্থাৎ ইন্দো তিব্বত বর্ডার পুলিশ। দেখেন, ওইখানে কিন্তু বিএসএফ নাই। আবার এই যে বার্মায়, ওইখানে কিন্তু বিএসএফ নাই। কে আছে? আসাম পুলিশ। আসাম পুলিশ ওইখানে আছে, তিব্বত আর বার্মার বর্ডারে। এখন আমার প্রশ্ন, বাংলাদেশ তো 71-এ স্বাধীন হয়ে গেছে, আর আপনারা বিএসএফ গঠন করছেন 1965 সালে পাকিস্তান বর্ডার পাহারা দেবার জন্য। এখন বাংলাদেশটা 71-এ স্বাধীন হয়ে গেছে, কিন্তু আপনারা পাহারা দিচ্ছেন কাদের দিয়ে? ওই যে পাকিস্তানের জন্য যে বিএসএফ গঠন করছিলেন, সেই বিএসএফ দিয়ে আমাদেরকেও পাহারা দিচ্ছেন, আমাদের সীমান্ত পাহারা দিচ্ছেন। তার মানে আপনাদের কাগজ কলমে এটা কি এখনো পাকিস্তান, ইস্ট পাকিস্তান? যে বিএসএফ কে গঠন করছিলেন ইস্ট পাকিস্তান আর ওয়েস্ট পাকিস্তান পাহারা দিবার জন্য, আমরা তো স্বাধীন হয়ে গেছি। আমাদের এখানে কেন আসাম পুলিশ দিলেন না, বা নতুন কোনো বাহিনী দিলেন না? নাম কেন চেঞ্জ করলেন না? আমাদের নাম তো আপনারা চেঞ্জ করে ফেলাইছেন। হ্যাঁ, আমাদের বিডিআর এর নাম চেঞ্জ করে ফেলাইছেন না আপনারা? আপনারা তখন এই সরকারের সাথে, মানে যে সরকার ছিল ওই সরকারের সাথে হাত কইরা আমাদের বিডিআর কে তো খাইয়া দিছেন না? কিন্তু আপনাদের বিএসএফ এর নামটা আপনারা চেঞ্জ করেন নাই। আপনারা ওই পাকিস্তানের দৃষ্টিভঙ্গি দিয়েই দেখতেছেন। কেন ভাই দেখতেছে? ওই যে একটু আগে বললাম, বারবার বললাম, কি কথাটা বলছি, পাকিস্তান আর বাংলাদেশ দুজনই কিন্তু মুসলমান। তার চেয়ে বড় কথা, একসঙ্গে ছিল, আলাদা হয়ে গেছে। হ্যাঁ, আলাদা হয়ে গেছে, কিন্তু ইসলামের যে একটা আল কোরআন আছে, ওই আল কোরআনের বাইরে আমরা বাংলাদেশি মুসলমানরাও না, পাকিস্তানের মুসলমানরাও না, পৃথিবীর যত মুসলমান আছে কেউ আলাদা না, এক জায়গায় এক সূত্রে গাথা। আর এইখানেই হচ্ছে বিরাট ভয়। সবচেয়ে বড় ভয়টা তাদের কাজ করে, ওরা তো মুসলমান ভাই ভাই, যে কোনো সময় এটা আবার ঘুরে যেতে পারে। যার জন্য এই যে জামাতে ইসলামকে এত ভয় পায়, ছাত্র শিবিরকে এত ভয় পায়, এই জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল, যেমন আমাদের এনসিপি, তাদেরকে কেন এত ভয় পায়? কারণ তারা ওই রিজিমটা তো ভাইঙ্গা চুরমার কইরা দিছে। সেটার প্রমাণ তো আপনারা পাচ্ছেন। ভারতের সাথে আমাদের যে সম্পর্কটা ছিল, ওই সম্পর্কটা বর্তমানে নাই, তাই না ভাই? নিশ্চয়ই নাই। দেখেন, ভারতের সংসদে দাঁড়ায় ওই যে রোহিঙ্গা শুভেন্দু, আসলে কিন্তু ওই রোহিঙ্গা বরিশাল বাড়ি ছিল, এখান থেকে খেদাইছে ওইদিকে গেছে, রোহিঙ্গা হিসেবে পশ্চিমবঙ্গে আছে। ওই শুভেন্দু সংসদে দাঁড়ায় বলতেছে,
10,000 আমি ঢুকিয়ে দিয়েছি। কোথায় ঢুকিয়ে দিয়েছেন? 10,000 পুশিং করছে। পুশিং বলেন আর পুশব্যাক বলেন, ও 10,000 বাংলাদেশের ভিতরে পাঠাইয়া দিছে। সংসদে দ্বারা এই কথা বলতেছে। সুবিধাটা কি জানেন কথা বলার? তার কাছে তো কেউ প্রমাণ চাইবে না, যা বলবে তাই তো, তাই না? মাইনা নিতে হবে, কেউ প্রমাণ চাওয়ার নাই। বলে আমি প্রতিদিন 500, 300, 400 করে ঢুকিয়ে দিচ্ছি, তাদেরকে আমাদের কোনো খাবার খেতে দিব না, জেলে ঢুকিয়ে রেখে ভারতের ভাত খেতে দিব না, ওদেরকে সোজা ওই বিএসএফ এর হাতে তুলে দিব, বিএসএফ ওদেরকে ভিতরে ঢুকিয়ে দিবে, বাংলাদেশে পুশ ইন করে দিবে। কি করবেন? তার কেমনে আটকাইবেন? যা মুখে আসে তাই বলে। আমাদের এই যে চৈতি আছে না, ওই যে অ্যাডভোকেট চৈতি, উনার ভাই লাগে, দাদা লাগে। চৈতি বলছিল না, শুভেন্দু বাবু এই শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দিবে, 2 থেকে 3 কোটি মানুষ সালাম দিয়ে সেলুট দিয়ে এয়ারপোর্ট থেকে নিয়ে আসবে, সঙ্গে শুভেন্দু বাবুও বোধহয় আসবে, তাই না? এই চৈতি বলছিল। আর এই চৈতির এই কথাগুলো নিয়ে আমাদের সালাউদ্দিন সাহেবকে কে একজন সাংবাদিক প্রশ্ন করছিল, চৈতি তো দেশদ্রোহী কথাবার্তা বলতেছে, তাকে কি জিজ্ঞাসাবাদ করা হবে না? উনি উত্তর দিছে স্লিপ অফ টাং, এটা ভুলে বইলা ফেলাইছে। আপনারা হয়তো অনেকেই বলবেন এটা কেমন কথা, এটা কি স্লিপ অফ টাং হইতে পারে? ও তো একবার না বহুবার এই কথা বলছে। আসলে উনিও জানে, আমাদের সালাউদ্দিন সাহেবও জানে, স্বরাষ্ট্রমন্ত্রী জানে যে এটা স্লিপ অফ টাং না, ও এটা উদ্দেশ্যমূলক বলতেছে, ও কি চাইতেছে ওটা উনি বুঝা ফেলাইছে, যার জন্য গুরুত্ব দেয় নাই। এই কূটনৈতিক খেলাটা আমার ভালো লাগছে। হ্যাঁ ভাই, এই কূটনৈতিক খেলাটা ভালো লাগছে। ওর গায়ে হাত দেওয়া যাবে না, ও তো চাচ্ছে ওকে গ্রেফতার করুক, জিজ্ঞাসাবাদ করুক। তাইলে ভাই ওই যে আন্তর্জাতিক ভাবে একটা বয়ান তৈরি করতে পারবে, টাকা দিয়া, টাকার বস্তা নিয়ে তো বৈশাই রয়েছে, টাকা দিয়া বয়ান তৈরি করবে, এখানে সনাতন ভাই বোনের উপরে জুলুম হচ্ছে, যার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী স্লিপ কাইটা চলে গেছে। যাই হোক, এই রোহিঙ্গা শুভেন্দু আর ওই যে গুজরাটের মোদি, এই দুজন আসার পর ভাই ভারতের উপরে মনে হয় অভিশাপ পড়া গেছে, গজব পড়া গেছে, ভারতের শান্তি নষ্ট হয়ে গেছে। বহুবার গেছি ভারতে, বহুবার, দেখার মতো একটা দেশ। পুরা ভারত দেখা মানে জানেন একটা পৃথিবী দেখা। এক সাইডে ভাই গরম, আপনি থাকতে পারবেন না, আরেক সাইডে আপনি মোটা কাপড় পরতে হবে, শীত পড়তেছে, আরেক সাইডে যাবেন ওইখানে বসন্তের বাতাস। এরকম একটা দেশ, মুসলমান, হিন্দু, খ্রিস্টান সব ধর্মের সবাই একসাথে কি সুন্দর বসবাস করতো। এই মোদি আইসা ভাই সব গোলমাল কইরা দিছে, হিন্দুবাদী রাজনীতি কইরা। ওকে ভাই, তোমরা হিন্দুবাদী রাজনীতি করো, কোনো প্রবলেম নাই। আমরা মুসলমান, আমরা ইসলামবাদী রাজনীতি করব, এইটা কেন তোমার মাথা ব্যথা? ওইটাই তাদের বড় মাথা ব্যথা। বারবার ওই জামাতের কথা কেন বলে, ওই শিবিরের কথা কেন বলে, ওদের মিডিয়া যা যা বলে, আমাদের দেশের ভিতরেও ওদের কিছু দালাল আছে ভাই, একদম টাকা দিয়ে কিনা নেওয়া দালাল। এই দালালরাও ভাই এই ন্যারেটিভ তৈরি করে, ওদের একই কথা, ওই জামাত শিবির এদের দিকে দাড়ি টুপি দেখলেই এদের জ্বালা। অথচ এটা 92% মুসলমানের দেশ, 92% মুসলমান। তারপরও আপনি ইসলামের কথা বলতে পারবেন না, ইসলামবাদী রাজনীতি করতে পারবেন না, আপনাকে ট্যাগ দেওয়া হবে। এই যে জামাত ইসলাম, ওরা রাজনীতি করে, ধর্ম নিয়ে রাজনীতি করে। ভাই ধর্মের বাইরে কি কিছু আছে? কিচ্ছু নাই। এই যে অনেকে বলে মসজিদে যায় আপনারা রাজনীতি করতে পারবেন না, মসজিদে রাজনীতি করলে ধরে একদম সাইজ কইরা দেবো। ভাই এই পৃথিবীতে ইসলাম জন্মই নিছে তো এই মসজিদ থেকে। মসজিদের ভিতরেই তো রাজনীতির কথা বলতে হবে, সমাজের কথা বলতে হবে, ভালো মন্দের কথা বলতে হবে। এই মসজিদ থেকেই তো সিদ্ধান্ত দিতে হবে। এইভাবেই তো ইসলামের জন্ম হয়েছে। ইসলাম ধর্মে যত মহামানব আছে তারা সবাই তো ভাই এই মসজিদের ভিতরেই রাজনীতি করছে, মসজিদের ভিতরেই সমাজের কথা বলছে, দেশের কথা বলছে, কিভাবে দেশ পরিচালনা করবে, এইসব সিদ্ধান্তগুলো তো ভাই ওই মসজিদের ভিতরেই নিছে। তো ইসলামবাদী রাজনীতি করতে অসুবিধা কি? অসুবিধা ওই একটাই, ওই যে দালালরা, ওই ওদের দালালরা। ওদের প্রবলেম কি? ওই যে পাকিস্তান না হয়ে যায়, ইসলাম না মিলা যায়, মুসলমান না মিলা যায়। ওরা তো আগে এক ছিল, আবার যদি এক হয়ে যায়, এই দুশ্চিন্তা থেকেই ভাই ঘুম নিন হারাম হয়ে গেছে। ৫-৫ বছর যেভাবে ভোগ করছে আমাদেরকে, হ্যাঁ আমাদেরকে তো ভোগ করছে ভাই, আমরা ওদের ভোগের পাত্র হয়ে গেছিলাম। তো যুদ্ধের সময় একটু সহযোগিতা করছিলা, আমাদের দেশ তো ভাই আমরাই স্বাধীন করছি, তোমরা অস্ত্র দিয়া সহযোগিতা করছো, কেন করছো ওইটা তো আমরা এখন বুঝি। কারণ ভাই পাকিস্তানকে তারা ভীষণ ভাবে ভয় পায়, দুই পাকিস্তানকে আলাদা করছে। আলাদা করাতে সবচেয়ে ভালো হয়েছে কি জানেন? আমরা একটা স্বাধীন দেশ পেয়ে গেছি, বাংলাদেশ পেয়ে গেছি। কিন্তু ওদের দৃষ্টিতে কিন্তু এখনো ওই পাকিস্তান, যেহেতু আমরা সবাই মুসলমান, তোমরা ভাই হিন্দুবাদী রাজনীতি করবা, আমরা ইসলামবাদী রাজনীতি করলেই তোমাদের জ্বালা। ওদের ধারণা যদি কোনো কারণে এই জামাত ইসলাম ক্ষমতায় চলে আসে, এবার যেভাবে যে গান গাইতে গাইতে আমরা ভাই দেশের দিকে গেছি, সারা বাংলাদেশ যেভাবে জায়গা উঠছিল জামাতের দিকে, সাধারণ মানুষের কাছে যাও, গানটা তো আপনাদের মনে আছে, যেভাবে জায়গা উঠছিল, ভয়ে থরথর করে কাঁপতেছিল, ভূমিকম্প হইতাছিল। তো এখনো ভাই ওই থরথর করে কাঁপে। এখন ওদের চিন্তার মধ্যে যদি কোনো কারণে জামাত ইসলাম কোনোদিন ক্ষমতায় চলে আসে, তাহলে তো আমাকে 12টা বাজায় দিবে। যেভাবে পাকিস্তান ওদের পিছনে ব্যান্ড বাজাইতে থাকে, সারাক্ষণই ব্যান্ড বাজাইতে থাকে। পাকিস্তানের সাথে ইয়া লম্বা বর্ডার, কোনোদিন শুনছেন ওখানে গুলি করে কাউকে মারতে পারছে? কোনোদিনই শুনবেন না। কিন্তু আমাদের সীমান্তে শুনবেন, আমাদের সীমান্তের মধ্যে ফেলানিকে ওই তার কাটার মধ্যে ঝুলে রাখবে। আমাদের সীমান্তে এই পর্যন্ত কত মানুষ মারা গেছে এর কোনো হিসাব নাই, কিন্তু হিসাব তো দিতে হবে, আজ হোক কাল হোক হিসাব দিতে হবে। একটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা বাংলাদেশে ঘটে গেছে গতকাল বৃহস্পতিবার, যে ঘটনায় সারা দেশ যেমন একদিকে প্রচণ্ড উদ্বেগ উৎকণ্ঠায় আবর্তিত হয়েছে, অপরদিকে বাংলাদেশের এক শ্রেণীর সুশীল মিডিয়া, সুশীল সমাজ এবং বাংলাদেশে ভারতীয় এজেন্ট দালাল যারা, অর্থাৎ ভারতীয়রা, বাংলাদেশে ভারতীয়রা, তারা সীমাহীন নীরবতায় নিশ্চুপ হয়ে গেছে, কোনো কথা বলছে না। 3 মেয়ে এবং তার মাকে হত্যা করেছে গোলা কেটে একজন হিন্দু যুবক অন্তর মজুমদার।
এই যে এত বড় একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটে গেল, প্রথম আলো, ডেইলি স্টার সহ বাংলাদেশের প্রথম সারির যে সোশ্যাল মিডিয়াগুলো, এদের যে শিরোনাম, পত্রিকার শিরোনাম, এই শিরোনাম দেখে বোঝারই উপায় নাই বাংলাদেশে কোনো কিছু ঘটেছে। কিন্তু ঘটনাটা যদি উল্টো ঘটতো, কোনো একজন মুসলিমের মাধ্যমে, আল্লাহ না করুক এই ধরনের ঘটনা বাংলাদেশে একটাও না ঘটুক, সে হোক সে হিন্দু হোক সে মুসলমান, যদি এই ধরনের একটা ঘটনা ঘটতো, তাহলে আজ বাংলাদেশে কি হতো বলেন তো? বিশেষ করে প্রথম আলো, ডেইলি স্টার, ওরা এই এত বড় বড় যুগলবন্দি কলাম লিখতো। আর মতিউর, মাহফুজ, আব্দুল্লাহ, আবু সাইদ, শাহবাগের যে সমস্ত কুশীলব যারা আছে, এরা তখন রাস্তায় নেমে যে হিন্দু সংখ্যালঘুদের উপরে এইভাবে অত্যাচার, নির্যাতন কোনো মতো অবস্থায় মেনে নেওয়া যায় না, এইটা মূলত স্রেফ এদের রাজনীতি, দালালির রাজনীতি। তারা তাদের এই রাজনীতিটা করার কারণে প্রত্যেকটা তারা মুখিয়ে থাকে যে কখন এই ধরনের কোনো ঘটনা ঘটে, কারণ এক একটা ঘটনার জন্য তারা যখনই রাস্তায় দাঁড়ায় তখনই তারা ওই পার থেকে কারি কারি অর্থ এই পারে চলে আসে, বস্তা বস্তা টাকা তাদের কাছে চলে আসে। ঘটনার বিবরণে যেটি জানা গেছে সেটি হচ্ছে শারমিন বেগম 38, তিনি তার 3 মেয়ে এবং 1 সন্তান নিয়ে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার গোডাউন রোডে ভাড়া থাকতেন। এই মহিলার অর্থাৎ শারমিন বেগমের স্বামী 2019 সালে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায়। তার মানে শারমিন বেগমের স্বামী নাই, আর এই সন্তানগুলো কিন্তু পিতৃহারা, তাদের পিতা নেই। শারমিন বেগম 2019 সালে স্বামী মারা গেছে, তিনি এই সন্তানদের মুখের দিকে তাকিয়ে আর বিয়ে করেন নাই সন্তানদের মানুষ করার জন্য, এবং এই সন্তানদেরকে তিনি কিভাবে মানুষ করবেন এই নিয়ে ব্যস্ত থাকতেন। তিনি মানুষও করেছেন, তার বড় মেয়ে অনেকেই বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবারে ভর্তি হয়েছে। তো সেই পরিবারের 4 জনকে কুপিয়ে হত্যা করেছে। আর এই সিফাত অর্থাৎ শারমিন বেগমের যে একমাত্র ছেলে, কর্মসূত্রে ওই সময় বাইরে থাকার কারণে সে বেঁচে গেছে। সিফাতের কান্নায় ওই গোডাউন রোডের পুরো আকাশ বাতাস ভারী হয়ে গেছে। এখন আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে যে এরা এই কাজটা কেন করে? মুসলমানদের ক্ষেত্রে তারা নীরব থাকে, সীমাহীন নীরব থাকে, আর হিন্দুদের কোনো কিছু ঘটলেই তারা এইভাবে কেন লাভ দিয়ে ওঠে? তারা কি তাহলে দেশপ্রেমিক নয়? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের জবাবে যেটা বলা যায়, এরা তো এদের মাথা দিয়ে চলে না, এরা তাদের নিজেদের মস্তিষ্কের ক্ষেত্রে এদের স্বাধীন মস্তিষ্ক নয়। এদের মস্তিষ্ক ওই পার থেকে যা ওখানে ঢুকিয়ে দেওয়া হয়, যতটুকু, যে পরিমাণ, যে মাত্রার, ঠিক সেইটাই তারা বর্ণনা করে। এবং এই যে তাদের নীরব থাকা এবং তাদের লাফানো, এই দুটোর পিছনেই কারি কারি অর্থের ব্যাপার রয়েছে। যখন এদেশে হিন্দুরা বাংলাদেশকে একটা আলাদা প্রদেশ বানাতে চায়, এই বাংলাদেশের গোপালগঞ্জ জেলার একটা গ্রামে গরুর গোশ রান্না করা এখনো, গরু জবাই করাই নিষিদ্ধ, এটা আপনারা জানেন? এরা এই ব্যাপারে একবার নীরবে চেপে যায় এগুলো। বিভিন্ন জায়গায় খবর আসছে হিন্দু যুবকেরা মুসলিম মেয়েদেরকে ধর্ষণ করছে বিয়ের প্রলোভন দেখিয়ে, কোথায় কোথায় হত্যাও করছে, এই আজকের লক্ষ্মীপুরের ঘটনার মতো। কিন্তু এরা চেপে যায়। এই চেপে যাওয়ার কারণ কি? এই চেপে যাওয়ার কারণে তাদের কাছে বস্তা বস্তা অর্থ আসে। আবার যখন কোনো মুসলমান কর্তৃক কোনো হিন্দু পরিবারের উপরে বা কোনো সন্তানের উপরে বা কোনো মেয়ের উপরে এই ধরনের বিন্দুমাত্র কোনো ঘটনা ঘটে, তখন তারা লুঙ্গি খুলে নাচা শুরু করে। এই নাচার জন্য তারা আবার ডাবল টাকা পায়। তারা ভারতের পেইড এজেন্ট। এদেশে ভারতের মুসলমানদের ভিতরে 1%, 0%ও সে দেশের বাংলাদেশের দালাল নেই। তারা 100% দেশপ্রেমিক। তারা এত নির্যাতন পোহানোর পরেও, এত জুলুম নির্যাতনের শিকার হয়েও তারা কিন্তু ভারতের বিরুদ্ধে, তাদের দেশের বিরুদ্ধে একটা কথাও বলে না, উচ্চারণ করে না। আর আমাদের বাংলাদেশের দিকে তাকান, এদেশের 99.99% হিন্দুরা ভারতের দালাল। তারা বাংলাদেশকে অন করে না। তারা কোথায় কোথায় বাংলাদেশকে ভারতের সাথে একত্রিত করার সুতা খোঁজে। নাহলে তারা কি করে বলে যে আমরা আলাদা প্রদেশ চাই? সম্ভব এটা? আজকে কোনো একটা নিউজে দেখতেছিলাম, একজন মহিলা বাসায় গরুর গোশ রান্না করার কারণে প্রতিবেশী হিন্দু মহিলা তার সন্তানের গায়ের উপরে গরম পানি ঢেলে দিয়েছে। এর আগেও এই ধরনের ঘটনা অনেকবার ঝগড়া হয়েছে। মহিলা গিয়ে বলেছে বাড়ির মালিকের কাছে যে আপনার বাসায় তো আমরা ভাড়া থাকতে পারবো না, প্রতিবেশী এই হিন্দু, তিনি গরুর গোশ রান্না করলেই ঝগড়াঝাটি শুরু করে। চিন্তা করতে পেরেছেন? এটা বাংলাদেশ। এটা বাংলাদেশ। এই বাংলাদেশে একজন হিন্দু সে একই পরিবারের 4 জনকে এইভাবে কুপিয়ে হত্যা করলো। আর আমাদের এই সুশীল সমাজগুলো তাদের পত্রিকার ফ্রেমিংটা দেখেছেন, শিরোনামটা দেখেছেন? চিন্তা করতে পেরেছেন? এই হলো আমাদের দেশের বামদের অবস্থা, এই হলো আমাদের দেশের দালালদের অবস্থা। এদের দেশপ্রেমের অবস্থাটা একটু চিন্তা করুন। ধারণা করা হচ্ছে এই অন্তর মজুমদার 2টা কারণে এই ধরনের ঘটনা ঘটাতে পারে। নাম্বার 1 হচ্ছে সে ওই শারমিন বেগমের বড় মেয়ে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, এই মেয়েটাকে জোরপূর্বক ধর্ষণ করতে এসেছিল। যেহেতু সে আগে এই বাসায় ভাড়া থাকতো, পরে এখান থেকে চলে গেছে অন্য বাসায়। সিফাত যখন কাজের সুবাদে বাইরে গেছে, সে এই সুযোগে, হয়তো বাড়ির আশেপাশের লোকজন নেই, সে এই সুযোগে ঢুকেছে এই ধরনের অপকর্ম করতে। কিন্তু এসে যখন দেখে যে পরিবারের সবাই বাড়ি আছে, দেখে ফেলেছে, তখন সে সবাইকে হত্যা করেছে তার ওই অপরাধ ঢাকার জন্য। এই হচ্ছে একটা। তবে এই সম্ভাবনা কম। দ্বিতীয় যে কারণটা, সেটা হচ্ছে সে ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য পরিকল্পিতভাবে এই কাজটি করেছে, এবং এই সম্ভাবনাটাই বেশি উজ্জ্বল বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে। নইলে এটা হওয়ার কথা নয়। আর যেহেতু প্রথম আলো, ডেইলি স্টার এবং তাদের অন্যান্য দোসররা যেহেতু এই খবরটাকে চেপে যাচ্ছে, তার মানে এখানে ডাল মে কুচ কালা হয়, কোনো ঘটনা আছে, কোনো ব্যাপার আছে। এখানে অবশ্যই এই ধরনের একটা ঘটনা থাকতে পারে যে সে পরিকল্পিতভাবে এই ঘটনাটি ঘটিয়েছে। যদি জনগণ তাকে পিটিয়ে হত্যা করেছে, তাকে হত্যা না করে যদি আইনের হাতে সোপর্দ করা হতো, কোনো বিচার পাওয়া যেত না, বাংলাদেশে কোনো এই ধরনের
শাস্তির বিচার নাই? কয়টা ধর্ষকের ফাঁসি হয়েছে আজ পর্যন্ত? একটাও শুনেছেন আপনারা? নাই। সময় ক্ষেপণ করে দীর্ঘদিন ধরে তাদেরকে হাজতের ভিতরে কিছুদিন রাখা হয়, তারপরে রাতের অন্ধকারে তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হয়। এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের বিচার ব্যবস্থা। যদি দুই একজনকে প্রকাশ্যে শাস্তি দেওয়া হতো, তাহলে এই ভয়ে বাকিরা আর এই কাজ করার সাহস পেত না। কিন্তু এখানেও আমাদের বামদের আবার আরেক বাধা, তারা ধর্ষণ হলে চিল্লাবে, আবার ধর্ষণকারীর যদি শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড, এটার আবার তারা বিপক্ষে, চরমভাবে তারা বিরোধিতা করে। যাই হোক, এখন যে কথাটি বলছিলাম যে তাহলে এই পরিকল্পিতভাবে ভারতের ইন্ধনে এই কাজটি করার পক্ষে যুক্তি কি? এই কাজটি করার পক্ষে অন্যতম যুক্তি হচ্ছে, আপনারা জানেন প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি চীনে গেছেন, চীন সফরে গেছেন। চীন সফরে তার সাথে 13টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে, গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত হবে। দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এ ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় দিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।